আপনি বাংলাদেশের একটা আইন পেশায় নিয়োজিত একজন ব্যক্তি। বাংলাদেশে অন্যান্য অ্যাডভোকেটরা আছে, আপনি একজন ব্যারিস্টার সাহেব। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশের একজন আইনজ্ঞকে আমার শোতে পেয়ে আমি কথা বলতে পারছি। একটা প্রসঙ্গ নিয়ে আমি কথা বলছি। ডক্টর আসিফ নজরুলকে নিয়ে বেশ টানা হেঁচড়া যাচ্ছে, স্পেশালি সোশ্যাল মিডিয়া। এখন আপনাকে আমি একটা কথা বলি, আমি একটু কম্প্যারিজনে যাই। আমেরিকায় যে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। উনি টাকা মানে জালিয়াতি বাটপারি থেকে শুরু করে এহেন কোনো কাজ নাই যে ডোনাল্ড ট্রাম্পকে ইনভলভ করা হয় নাই, এবং উনি অনেক জায়গায় করেছেন, মানে উনি কনভিক্ট হয়েছেন। কিন্তু আইনের শাসন যে দেশে আছে সে দেশে সরাসরি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আবার প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প কখনো মনোরঞ্জন করে টেলিভিশন শোতে গিয়ে পিছনে অনেক আগে করেছে, এবং উনি যখন রাজনীতিতে এসছেন উনি সিরিয়াস কোনো ইস্যু ভিত্তিক বিচারে উনি রাজনীতি করেন। এখন ডক্টর আসিফ নজরুল ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের একজন প্রফেসর। এখন ওনার লায়াবিলিটি হলো, উনি এই ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করার আগে বিচিত্রার মতো সাপ্তাহিক পত্রিকা এবং প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজ জানাম ওনাদের সাথে কাজ করেছে এজ এ সাংবাদিক। এটা দোষের কিছু না। ওনার সাংবাদিকতা জীবনে অথবা প্রফেসরিয়াল জীবনে উনি ভুল ত্রুটি করতে পারে, ব্যক্তি জীবনে উনি কোনো ভুল ত্রুটি করতে পারে। এখন একটা বিষয় যেভাবে টেনে আনা হচ্ছে, ওনার চরিত্র হননের চেষ্টা, উনি প্রেম করার সময় কোন ডায়লগটা দিয়েছে, এই বিষয়টা কি অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতার মধ্যে আসে? যে উনি কাকে বিয়ে করেছে, কার সাথে প্রেম করেছে, কোথায় কি করেছে, এই প্রসঙ্গটা কি আসে কিনা? আপনি একজন আইনবিদ, একটা সাবজেক্টের সাথে আর একটা সাবজেক্ট আসে। ডক্টর আসিফ নজরুলকে আন্ডারমাইন করার জন্য তার পলিসি নিয়ে সমালোচনা করা যায় যে তার এই পলিসিটা ভালো না, বা ডক্টর আসিফ নজরুল ভালো পারফর্ম করতেছে না, এটা নিয়ে সমালোচনা করা যায়। কিন্তু উনি ওনার প্রেমিকার কাছে কি বলেছে, প্রথম স্ত্রীকে ডিভোর্সের সময় কি বলেছে, বর্তমান স্ত্রীকে প্রেম নিবেদন করতে গিয়ে কি বলেছে, আপনার কাছে এগুলো প্রাসঙ্গিক মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে। কোনো অবস্থাতেই আমার বর্তমান প্রসঙ্গ যেটা আছে সেটার সাথে ওগুলো কখনোই রেলিভেন্ট না। উনি বা আমরা মানুষ কখনোই আমরা কোনো ধর্মদেবতা নই যে আমাদের কোনো ভুল থাকবে না। আমাদের জন্মের পর থেকে প্রতিটা পদে পদে আমরা ভুল থেকেই উঠে আসছি। আমরা যদি আমাদের এই ভুলগুলা না করতাম, কখনোই আমরা আমাদের এই বর্তমান যে অবস্থায় যে যেখানে আছি এই জায়গায় আসতে পারতাম না। আমি যদি এই ভুলগুলা বারবার করি, তাহলে আমাকে মানুষে মূল্যায়ন করবে যে উনি আগেও এরকম করেছে, এখনো এরকম করেছে, ভবিষ্যতে হয়তো ওই কাজগুলোই করবে। তারপর আমি বলবো আমি বর্তমানে কোথায় এঙ্গেজ আছি, এইটার সাথে আমার ব্যক্তিগত জীবন কি কারণে মিলিত হবে। আমার ব্যক্তিগত জীবন তো এখানে আসার কথা না। আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে কিন্তু আমি একটি রাষ্ট্র অথবা দেশ অথবা আমি সরকার পরিচালনায় জড়িত নই। আমি যদি ব্যক্তিগত জীবনের কারণে যদি সময় দিতে না পারতাম, অথবা আমি যদি এইখানে আমার যে বর্তমান যে দায়িত্ব আছে এই দায়িত্ব থেকে যদি আমি পিছিয়ে হাঁটতাম, তাইলে বলা হতো যে উনি এই চরিত্রের কোনো একটা লোক। ডক্টর আসিফ নজরুল উনি এমন একজন মানুষ, ওনার অনুপ্রেরণায় এই যে গত যে আন্দোলন হয়েছে ছাত্রদের, আমি বলবো যে আমাদের প্রফেসর ইউনুস বর্তমানে প্রধান উপদেষ্টা কিছুদিন আগে নিউ ইয়র্কে এসে বলে গেছেন যে এই মাস্টার মাইন্ড অর্থাৎ এই আন্দোলনের পিছনে যাকে পরিচয় করে দিয়েছে আমরা তাকে কখনো দেখিনি, চিনিও না। কিন্তু আমাদের দৃষ্টিতে মাস্টার মাইন্ড যদি বলা হয় তাহলে বলবো যে সেটা আসিফ নজরুল। আসিফ নজরুল ছাত্রদের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন এই আন্দোলনের সময় এবং গত 10-12 বছর যাবত
এই ছাত্রদেরকে উনি ভালোবাসা দিয়ে এবং তাদেরকে অনুপ্রাণিত করে এই ছাত্রদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার অগ্রদূত যদি বলি, সেটা হলো ডক্টর আসিফ নজরুল। উনি এখন আমাদেরকে কিভাবে বাংলাদেশে পরিচালিত করছেন এবং আমাদের সাথে কিভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করছেন, এখানে ওনার কোনো ভুল ত্রুটি যদি থাকে তাইলে আমরা এটা মানুষের সামনে নিয়ে আসতে পারি যে উনি কোথায় দুর্নীতি করেছে বা উনি কোথায় অপরাধ সংগঠিত করা হচ্ছে, উনার কারণে কোথায় কোথায় কি হচ্ছে, পারলে আপনারা এই আলোচনাগুলো নিয়ে আসেন। এখন উনি অতীতে, আমরা জন্মের পরে যতটুকু বয়স হয় যে অতীতে আমি হাফ প্যান্ট পরতাম, এখন যদি আমাকে বলা হয় যে আপনি তো অতীতে হাফ প্যান্ট পরছেন, এখন পরেন না কেন, এটা এরকম একটা অবস্থা হয়েছে যে আমি অতীতে কি করেছি এগুলো এখন করি না কেন, মনে হয় যেন এইটাই মানুষের আগ্রহ যে আমি আগে যা করতাম আমি এখন এটা করি না কেন। এই কারণেই কি উনাকে মানুষের সামনে এসে হিউমিলিয়েট করে? এটা একটা আমার প্রশ্ন থেকে যায়। কার অতীত নাই? মানুষ অতীত ছাড়া কখনোই থাকতে পারবে না, তার অতীত থাকবেই, আর অতীতের ভুল থাকবেই। মুসলমান হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হয়েছে তার অতীতকে টেনে নিয়ে না আসা। এই অতীতকে টেনে নিয়ে এসে তাদেরকে যখন বিভ্রান্তির মধ্যে ফেলে, এই বিভ্রান্ত আমরা হই। আমরা এই যে প্রজন্ম যে না যারা আন্দোলন করেছে এই দেশের জন্য, এই তাদের কাছে তখন একটা মানুষকে যখন আন্ডারমাইন করা হয়, তখন তাদের চিন্তা চেতনার মধ্যে থেমে যেতে হয়, তারা সামনের দিকে অগ্রসর হতে চিন্তায় পড়ে যায়। এই দ্বন্দ্বটা দিয়ে কেন এই রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে তাদেরকে পিছু হাঁটতে বাধ্য করা হচ্ছে? আমি পিছু হাঁটতে বাধ্য করা হচ্ছে, তারাও তো বিবেকবান মানুষ, তাদেরও ছেলে মেয়ে আছে, পরিবার আছে, তাদের অগণিত স্টুডেন্ট সারা বাংলাদেশে জড়িত আছে। এই প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এই একজন ভদ্রলোক ডক্টর আসিফ নজরুল, তার চরিত্রটা যে এইভাবে আপনারা প্রকাশ করার চেষ্টা করতেছেন, আদৌ কি এটা এখন এই সমাজের জন্য একদম দরকার ছিল? যদি থেকেই থাকে, আমাদের মুসলমান হিসাবে প্রথম দায়িত্ব ছিল গোপন করা। একটা মুসলমান আরেকটা মুসলমানের দায়িত্ব হলো তার অপকর্ম অথবা তার যদি কোনো ত্রুটি থেকে থাকে, এটা যতক্ষণ না পর্যন্ত মানুষের সামনে অথবা মানুষের সামনে প্রকাশ না করা যায়, ততটাই মুসলমান হিসেবে দায়িত্ব পালন করা উচিত। উনার এই চরিত্র হনন করার ফলে রাষ্ট্র কি কিছু পাবে? না আমরা কিছু পাবো? যদি এইটা হনন করার ফলে আমরা তো কেউ কিছু পাচ্ছি না, তাইলে এই কাজটা আমরা কেন করব? এতে বরঞ্চ আমার পরিচয়টা বেরিয়ে আসে, আমি আসলে কি, আমি কে এবং আমি কি হয়ে কাকে নিয়ে এগুলা করতে যাচ্ছি। আর এমন একটা ব্যক্তিকে নিয়ে করতে যাচ্ছি, আমি প্রথমে বলেছি, যিনি আমাদের এই ছাত্র আন্দোলনের যদি সামনে না থাকতো, তাদের সাথে কাঁধ মিলিয়ে যদি ওই আন্দোলনে ওনাকে না দেখা যেত, তাহলে এই আন্দোলনটা এত তাড়াতাড়ি বেগবান হয়ে কতটা যে সামনের দিকে যেতে পারতো সন্দেহ থাকতো আমার। ঢাকা ইউনিভার্সিটি থেকে যেই দিন অনেক টিচারকে নিয়ে উনি শাহবাগ থানায় ছাত্রদেরকে ছাড়িয়ে আনার জন্য গিয়েছে, তখন প্রতিটা ছাত্র, আন্দোলনরত যতগুলা ছাত্র যে দলেরই হোক, তাদের মনে এমন একটা মানে আগ্রহ হয়ে দাঁড়িয়েছে, আগ্রহ আসছে যে কিছু একটা হয়ে যাচ্ছে। এই আগ্রহটা তুলে ধরার পিছনে যদি কেউ থাকে, সেটা আসিফ নজরুল। আমি বলবো যে মাস্টার মাইন্ড যদি হয়, আমার দিক থেকে আমি বলছি, আমি জনগণের কথা থেকে বলবো না, যে ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য যদি কোনো মাস্টার মাইন্ড থেকে থাকে, সেটা আসিফ নজরুল। এবং এই সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনার পরিকল্পনায় আমি মনে করি যে সামনের দিকে এই সরকার যেতে পারবে এবং সাকসেস হবে বলে আমি মনে করি। ডক্টর চৌধুরী, একটা বিষয়, আমি ডক্টর চৌধুরী বলেছে, ব্যারিস্টার চৌধুরী, আমি আপনাকে একটা কথা বলি। আমরা ডক্টর আসিফ নজরুলের সমালোচনা করতেই পারি পেশাগত দিক থেকে, উনি যদি এখন কোথাও ভুল করে, উনি উপদেষ্টা হিসাবে বা আইনমন্ত্রী হিসাবে উনি যদি কোথাও ভুল করে, ফর এক্সাম্পল, আমি এই টেলিভিশন শো এর মাধ্যমে এবং বিভিন্নভাবে আমি ওনাকে বলেছিলাম যে আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বাংলাদেশের যতগুলো মামলা হয়েছে, আপনি একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রত্যেকটা মামলাকে স্টে দিয়ে দেন, যে স্থগিত করেন। এই বিচার ব্যবস্থা প্রত্যেকটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের উপরে যতগুলো মামলা হয়েছে প্রত্যেকটা মামলা স্থগিত করেন, যাতে কোনো আসামিকে, কোনো দোষী সাব্যস্ত ব্যক্তিকে তার জন্য আদালতে যেতে না হয়, আননেসেসারি ভোগান্তির মধ্যে পড়তে না হয়। উনি এই কাজটা করতে পারতেন, উনি এখন এটা করেন নাই। আমি এটা নিয়ে ওনার সমালোচনা করেছি এবং আরো করব। 1, 2, উনি ক্ষমতা নেয়ার
এক সপ্তাহের ভিতরে সুপ্রিম কোর্টে যখন হাসিনা নিয়োজিত প্রধান বিচারপতি ওখানে একটা কু করা শুরু করলেন সুপ্রিম কোর্টে, আসিফ নজরুল এটা ওনার নজরের বাইরে গেল। কেন নজরের বাইরে গেল? উনি কেন আগের থেকে টের পেলেন না? কেন এই সাবজেক্টে উনি অ্যাগ্রেসিভলি বিষয়টাকে এক্সপেরাইট করেন নাই? আমি এটা নিয়ে আসিফ নজরুলের সমালোচনা করেছি। মাহমুদুর রহমানের মতো একজন বরেণ্য সাংবাদিক বাইরে থেকে দেশে এসেছে দেশ গড়ার কাজে, নিজেকে আত্মনিয়োগ করার জন্য, উনাকে কেন গ্রেফতার হয়ে 2 দিন 3 দিন 5 দিন হাজতে থাকতে হলো? ডক্টর আসিফ নজরুল কেন ওনার বিরুদ্ধে প্রত্যেকটা মামলাকে স্থগিত করে ওনাকে অ্যারেস্ট করাটাকে কেন কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি মনে করলেন? আমি এগুলো নিয়ে ডক্টর আসিফ নজরুলকে সারাদিন সমালোচনা করতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ডক্টর আসিফ নজরুল গভীর রাতে কোন মেয়ের সাথে কি প্রেম করেছে, ডক্টর আসিফ নজরুল চরিত্র নিয়ে যারা কথা বলছে, এসব যারা ওর চরিত্র নিয়ে কথা বলছে তাদের চরিত্র বলতে কোনো কিছু নাই। এখন এটা নিয়ে আমি কথা বলতে চাই না যে কার চরিত্র কতটা ভালো, কার চরিত্র কতটা খারাপ। যেমন আমি বলতে পারি বাংলাদেশের কিছু অর্বাচীন লোকজন আছে যারা শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথায় কথায় বলে সুদখোর। এসব হারামজাদা বেজন্মারা নিজেরাই জানে না একটা ব্যাংকিং সেক্টরে যাদের অ্যাকাউন্ট আছে, অর্থাৎ বাংলাদেশের যত মানুষের অ্যাকাউন্ট আছে সবাই মাসের শেষে 10 টাকা পাক আর 2 আনা পাক ইন্টারেস্ট পায়। ইফ ইউ আর গোয়িং টু ট্রিট দ্যাট ইন্টারেস্ট অ্যাজ সুদ, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাদেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা সুদখোর। ওয়াইরাস তারা ডক্টর ইউনূসকে তারা এই ক্রেডিট দেন না যে ডক্টর ইউনূস লক্ষ লক্ষ ডিসএনফ্রাঞ্চাইজ লোকজনদেরকে, যাদের কোনো আইডেন্টিটি ছিল না, বাঁচার রাস্তা ছিল না, তাদের প্রত্যেকটা গরিবকে উনি কর্পোরেট আইডেন্টিটি দিয়েছেন এবং তাদেরকে বড় করেছেন। কিন্তু ওই যে বদনাম হারামজাদার গোষ্ঠী লেখাপড়া জানে না, সোশ্যাল মিডিয়ায় ফেসবুক খুলে টিপ দেয়, কথায় কথায় সুদখোর, কথায় কথায় আল্লাহওয়ালা। এই হারামজাদার গোষ্ঠীরা না লেখাপড়া জানে, এই হারামজাদার গোষ্ঠীরা না লেখাপড়া করে, এই হারামজাদার গোষ্ঠীরা কখনো বই খুলে দেখে না, রিসার্চ করে না, যোগ্যতাও নাই, কিন্তু ফেসবুকে ঢুকে বলবে এটা হালাল না, এটা বেদাত, এইটা অমুক, অমুকের চরিত্র খারাপ। অথচ হারামজাদা তুই নিজে ঘরে বউ রাইখা, ক্যান্সার আক্রান্ত বউ রাইখা, 2টা বাচ্চা রাইখা তুই দ্বিতীয় বিয়া প্রেম করছিস, হানি ট্র্যাপে পড়া, হাসিনার সঙ্গ সঙ্গে কইরা তুই তারে নিউ ইয়র্কে আনছিস। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা